আজকে আমরা শুরু করছি এবছরের ক্লাস 11 এর প্রথম দিনের ক্লাস। তো আমি তোমাদের শুরু করব প্রথম একমাত্রিক গতি, যেটা কাইনেমেটিক্স ইউনিট 2। তার মধ্যে দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে 1D মোশন, একটা 2D মোশন। 2D মোশনের মধ্যে ভেক্টর এবং প্রজেক্টাইল মোশন পড়ে, আর আমরা এখানে একমাত্রিক গতি বা 1D মোশনটা শুরু করব। তো প্রথমে আমাদের এই অধ্যায়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। বা নির্দেশ তন্ত্র। তো ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র কি জিনিস আমরা জানি, ছোট থেকেই পড়ে আসছি। কোন একটা বস্তুর পরম স্থিতি বা পরম গতি বলে কিছু হয় না, অর্থাৎ অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে কোনো কিছুই হয় না। সেটা পুরোপুরি নির্ভর করে কোনো পর্যবেক্ষকের ওপর, যে পর্যবেক্ষণ করছে বা যে অবজার্ভ করছে তার উপর। এই পর্যবেক্ষক বা অবজারভারকেই আমরা বলছি হচ্ছে নির্দেশতন্ত্র বা নির্দেশ বস্তু। অর্থাৎ কোনো একটি বস্তুর স্থিতি বা গতি বিবেচনা করা হয় যার সাপেক্ষে, দ্যাট ইজ রিলেটিভ, কার রেসপেক্টে করছি আমরা, সেই জন্যই বলা হচ্ছে এটা আপেক্ষিক। যদি নির্দেশতন্ত্রের পরিবর্তন ঘটে সেই ক্ষেত্রে কিন্তু বস্তুর স্থিতি বা গতীয় অবস্থার পরিবর্তন ঘটে যাবে। যেমন একজন ধর দাঁড়িয়ে আছে, সে দেখলো একটা গাড়ি করে দুজন ব্যক্তি যাচ্ছেন। তো গাড়িতে দুজন ব্যক্তি আছে মানে গাড়ির এক ব্যক্তির সাপেক্ষে অন্য ব্যক্তি স্থির, কিন্তু তারা দুজনেই যে দাঁড়িয়ে আছে তার নির্দেশতন্ত্রে সে কিন্তু গতিশীল। অর্থাৎ কোনো বস্তু স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে সেটা পুরোপুরি নির্ভর করবে কার ওপর, যার সাপেক্ষে আমরা সেটাকে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব বা তার অবস্থাটাকে আমরা প্রকাশ করব, সেটাকেই বলছি নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, যেমন আমরা জানি আমাদের সাপেক্ষে পৃথিবীর উপর বস্তু, গাছপালা, ঘরবাড়ি দাঁড়িয়ে আছে, দেখছো স্থির অবস্থায়, তুমি যেখানে আছো সেটা স্থির। কিন্তু আমরা যদি পৃথিবীর বাইরে থেকে গিয়ে পৃথিবীকে অবজার্ভ করি, দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে নির্দেশতন্ত্র যদি পৃথিবীর বাইরে কোনো একটা বিন্দুতে অবস্থান করে, সেই বিন্দু থেকে দেখলে পৃথিবী সহ তার উপর অবস্থিত ঘর বাড়ি গাছপালা সবই দেখবো আবর্তন করছে পৃথিবীর সাথে, অর্থাৎ তারা গতীয় অবস্থায় আছে। কিন্তু পৃথিবীর মধ্যে অবস্থিত কোনো ব্যক্তি কিন্তু সেটাকে স্থির দেখছে, তাই তো? আবার ট্রেনে করে গেলে আমরা দেখি যেন দুদিকের গাছপালা ঘর বাড়ি ছুটে চলে যাচ্ছে, তো উল্টো দিকে চলে যাচ্ছে। তার মানে তারা প্রকৃতপক্ষে স্থির অবস্থায় আছে নাকি প্রকৃতপক্ষে গতিশীল অবস্থায় আছে, এটা কখনোই আমরা পুরোপুরিভাবে বলতে পারবো না। তার মানে যার সাপেক্ষে আমরা এই ব্যাখ্যা করছি তার গতিশীল বা স্থির অবস্থা, সেটি হচ্ছে নির্দেশতন্ত্র। তাহলে কি শিখলাম? কোনো একটি বস্তুর স্থির বা গতিশীল অবস্থা যার সাপেক্ষে প্রকাশ করা হয় তাহাই হলো নির্দেশতন্ত্র। ঠিক আছে, লেখাটা স্পষ্ট আশা করি আসছে। তাহাই হলো নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের পরিবর্তন হলে বস্তুর স্থির বা গতিশীল অবস্থায় পরিবর্তন ঘটবে।
এই কারণেই বলা হয় কোনো বস্তুর স্থিতি বা গতি ও অবস্থা পুরোপুরি আপেক্ষিক, মানে আপেক্ষিক মানে কার সাপেক্ষে? নির্দেশ তন্ত্রের সাপেক্ষে। তো এবার এই ফ্রেম অফ রেফারেন্সকে আমরা দু রকম ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর দু নম্বর এটা বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর দু নম্বর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তাহলে নির্দেশতন্ত্র দু রকমের হতে পারে। একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, প্রথমটা হলো জড়ত্বীয়, এক নম্বরটা হলো জড়ত্বীয়, আর দু নম্বরটা হলো অজড়ত্বীয়। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কি? যখন কোনো পর্যবেক্ষক বা নির্দেশতন্ত্র স্থির থাকবে বা সমবেগে গতিশীল হবে, তখন সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র হলো স্থির বা সমবেগে গতিশীল যে নির্দেশতন্ত্র হবে, কোনো ব্যক্তি ধরো স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখছো যাচ্ছে গাড়ি, তাহলে তুমি হলো স্থির নির্দেশতন্ত্র জড়ত্বীয়। তুমি একটা গাড়ি করে একই গতিবেগে গতিশীল হয়েছো, তুমি সেই অবস্থায় যে পর্যবেক্ষণ করছো সেটাও হচ্ছে তুমি কোন ফ্রেমে আছো? ইনার্শিয়াল ফ্রেমে আছো বা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছো। আবার অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা কি? সেটা হচ্ছে যদি তুমি পর্যবেক্ষক যে হবে বা যে নির্দেশতন্ত্র ত্বরণ বা মন্দনে গতিশীল হবে, অর্থাৎ সমবেগে গতিশীল হবে না, ত্বরণ মানে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই অবস্থায় কোনো কিছুকে পর্যবেক্ষণ করছে, বা নন ইনার্শিয়াল ফ্রেম যেটাকে আমরা বলছি যদি মন্দনে গতিশীল হয়, সেক্ষেত্রেও বেগ বৃদ্ধি অবস্থায় গতিশীল বা বেগ হ্রাস অবস্থায় গতিশীল, সেক্ষেত্রে সেটাকে বলছি অজড়ত্বীয় বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ত্বরণ বা মন্দনে গতিশীল। তাহলে ত্বরণ বা মন্দনে গতিশীল নির্দেশতন্ত্রকে আমরা বলছি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। মনে রাখতে হবে ত্বরণ বা মন্দনে গতিশীল যদি হয়, যেমন আমরা যখন কোনো একটা লিফটে করে উপরে উঠি বা লিফটে নামি, সেক্ষেত্রে আমাদের মনে হয় লিফটে করে উপরে উঠলে মনে হয় একটু ভারী অনুভূতি হয়, আবার লিফটে করে নামার সময় একটু হালকা অনুভূতি হয়। তো এই একটা অতিরিক্ত বলের আবির্ভাব ঘটে এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যেমন নাগরদোল্লায় যখন ঘুরি, যখন নিচের দিকে আসি তখন ভারী মনে হয়, যখন ওপর দিকে থাকি তখন হালকা মনে হয়, ঠিক আছে? যখন আমরা নিচের দিকটায় আছি, না নিচের দিকে হচ্ছে আমাদের হালকা হবে, ওপর দিকে ভারী অনুভব হবে। এটা আমরা সবই শিখবো সমীকরণের সাহায্যে, নিউটনের গতিসূত্র যখন বলবো তখন। তো এই যে অনুভূতিটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রেই আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে এই যে একটা অতিরিক্ত বল একটা কাজ করে, এটা আপাতত শিখে রাখি নামটা। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে একটা বল কাজ করে, তাহলে সিউডো ফোর্স। পি থাকবে আগে, পি এর উচ্চারণ হবে না, সিউডো ফোর্স বা অলিক বল। যেমন ছোটবেলায় আমরা পড়েছি ক্লাস 9-এ, কোন একটা গাড়ি যদি হঠাৎ করে চলতে শুরু করে তাহলে আমরা পিছিয়ে যাই, ব্রেক কষলে এগিয়ে যাই। তার মানে সেই অবস্থায় হঠাৎ করে গতিশীল হয়েছে মানে তার বেগটা হঠাৎ বৃদ্ধি পেয়েছে, মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। হঠাৎ করে ব্রেক কষেছে মানে মন্দন সৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ করে গতিশীল হচ্ছি বা হঠাৎ করে ব্রেক কষছি। সেক্ষেত্রে আমরা যে নির্দেশতন্ত্রে আছি সেটা কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেই অবস্থায় আমাদের উপর একটা অতিরিক্ত বল সৃষ্টি হয়, যে বল কাজ করে, অভিকর্ষ বল বা অন্যান্য বলের ছাড়াও একটা যে বল কাজ করে সেটাকে আমরা নাম দিলাম সিউডো ফোর্স বা হচ্ছে অলিক বল। তো অলিক বলের ধারণাটা আমরা কাজে লাগাবো নিউটনের গতিসূত্র, মানে পরবর্তী ইউনিট নিউটনস লস অফ মোশন যখন পড়বো। এখানে আমরা 3টে অধ্যায় পড়বো। আমরা এখানে আমরা 2টো অধ্যায় পড়ছি, তার মধ্যে একটা আমি শুরু করেছি একমাত্রিক গতি,
তো আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে আস্তে আস্তে চ্যাপ্টারের গভীরে চলে যাব। ওকে, তো এই হলো আমাদের ফ্রেম অফ রেফারেন্স। তো এই যে নির্দেশতন্ত্র, সেক্ষেত্রে কোন একটা বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য বা বস্তুর গতিবেগ ত্বরণ প্রকাশ করার জন্য আমরা তিন ভাবে প্রকাশ করে থাকি। জড়ত্বীয় হোক বা অজড়ত্বীয় হোক, প্রতি ক্ষেত্রে তিন ভাবে আমরা প্রকাশ করি। একটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, দ্যাট ইজ 1D, 2D and 3D। ওকে, তো সেটা এবার আমরা একটু দেখে নেব। তো জড়ত্বীয় হোক বা অজড়ত্বীয় হোক, সমবেগে গতিশীল হোক বা স্থির হোক বা ত্বরণ মন্দনে গতিশীল হোক, পর্যবেক্ষক তো সে যখন পর্যবেক্ষণ করবে, সে যখন কোনো একটা বস্তুর অবস্থান, গতিবেগ এগুলোকে ব্যাখ্যা করবে, সেটাকে আমরা তিন প্রকার ভাবে করতে পারি। প্রথম চলে আসে তিনটে ভাগ কি কি? 1D ফ্রেম বা একমাত্রিক নির্দেশতন্ত্র, 2D ফ্রেম বা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবং 3D ফ্রেম বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ঠিক আছে, তাহলে এই তিন ভাবে আমরা কোন একটা বস্তুর অবস্থান, গতিবেগ এগুলোকে ব্যাখ্যা করে থাকি। তো 1D ফ্রেম বা একমাত্রিক নির্দেশতন্ত্র বা একমাত্রিক গতি, এটাই আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এছাড়াও 2D 3D সবই আমরা একটু একটু করে বুঝে নেব এবং বেশ কিছু গাণিতিক অংশ সেগুলো আজকে আলোচনা করা হবে। তো কোন একটা কণা ধরে, এটা বললাম একটা XY তল, তো কোন একটা কণা কোন মুহূর্তে, ধরো কোন একটা কণা ধনাত্মক x অক্ষ বরাবর u বেগে গতিশীল, তার স্থানাঙ্ক x, 0, 0, এখানে একটা z অক্ষও আছে, তিনটা দিক, ঠিক আছে, x, y, z, মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে পরস্পরের সাথে পরস্পরের সমকোণে আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওকে, তো এই কণাটার অবস্থান যদি আমাদের প্রকাশ করতে হয়, যেটা 1D, এটা মূলবিন্দু, মূলবিন্দুর সাপেক্ষে কণাটার অবস্থান প্রকাশ করার জন্য সাপোজ এটা P বিন্দুতে আছে কণাটা, P বিন্দু স্থানাঙ্ক x, 0, 0, তো কোন মুহূর্তে কণার অবস্থান বোঝানোর জন্য একটা ভেক্টর আমরা ব্যবহার করি, তাকে বলা হয় অবস্থান ভেক্টর, যেটা আমরা নেক্সট অধ্যায়ে আলোচনা করব। মানে নেক্সট অধ্যায় মানে এই ইউনিটেরই সেকেন্ড অধ্যায়, যেটা 2D মোশন বা ভেক্টর এবং প্রজেক্টাইল মোশন সেখানে। তো যাই হোক, তো OP যেটা, এই OP-টাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তো কোন একটা পার্টিকুলার কোন ইনস্ট্যান্টে পজিশনকে এক্সপ্লেইন করার জন্য যে ভেক্টর আমরা প্রকাশ করি সেটাই হলো পজিশন ভেক্টর। তো এখানে দেখো OP যে ভেক্টর, তার অভিমুখ কোন দিকে, ধনাত্মক x অক্ষ বরাবর, ভেক্টরের দিক থাকে, তার মান থাকে, মানটা কত, এখানে অ্যামপ্লিটিউডটা আমরা বলছি, দ্যাট ইজ মানটা কত, মোড অফ OP, মানে এটা বোঝাচ্ছে মানটা কত। তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত, এখানে হচ্ছে x, সেটাকে আমরা প্রকাশ করব r দিয়ে, অবস্থান ভেক্টর হচ্ছে r ভেক্টর। তাহলে r এর মানটা কত, r সমান এখানে x, কারণ সে মূল বিন্দু থেকে, আমরা বলবো কণার অবস্থান কি করে ব্যাখ্যা করব, কণাটি মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর x দূরত্বে অবস্থান করছে, তাহলেই হলো। এবং তার গতিবেগ কি করে বলবো, কণাটির গতিবেগ ধনাত্মক x অক্ষ বরাবর u। তার মানে এক্ষেত্রে কণার অবস্থান, গতিবেগ, ত্বরণ, মন্দন যদি থাকে, সেটা প্রকাশ করার জন্য শুধুমাত্র একটি স্থানাঙ্কের প্রয়োজন হবে, সেই জন্য এটার নাম হলো একমাত্রিক নির্দেশতন্ত্র। এবং কখন একটা কণা একমাত্রিক নির্দেশতন্ত্রে গতিশীল হচ্ছে বলবো, যখন একটা কণা সরল রেখা বরাবর, একটি রেখা বরাবর গতিশীল হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সরল রেখায় গতি।
তাহলে যখন একটা কণা সরল রেখায় গতিশীল হবে সেই গতিকে আমরা বলছি একমাত্রিক গতি। তাহলে একমাত্রিক নির্দেশতন্ত্রে যে কণাটির গতি হবে সেটিকে আমরা বলবো 1D মোশন বা 1 ডাইমেনশনাল মোশন। এবং যদি কণাটা দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের পর আসছি আমরা, তাহলে এই ক্ষেত্রে তাহলে এই নির্দেশতন্ত্রে কণার অবস্থান, গতিবেগ, ত্বরণ বা মন্দন, আমি তিনটেই লিখলাম, বোঝাতে একটি স্থানাঙ্কের প্রয়োজন হয়। একটি স্থানাঙ্ক দরকার, মানে একটি স্থানাঙ্কই পুরোপুরি ভাবে তাকে ব্যাখ্যা করে দেবে। আমরা বলতে পারি যেমন স্থানাঙ্ক মূল বিন্দু থেকে ধনাত্মক x অক্ষ বরাবর x দূরত্বে আছে, মূল বিন্দু থেকে কণাটি গতিশীল u বেগে ধনাত্মক x অক্ষ বরাবর। তো এক্ষেত্রে এই নির্দেশতন্ত্রে মানে একমাত্রিক নির্দেশতন্ত্রে কণাটির অবস্থান আমরা প্রকাশ করতে গেলে আমাদের একটি মাত্র স্থানাঙ্কই প্রয়োজন হচ্ছে। তাহলে এই হলো আমাদের 1D, তাহলে সরল রেখায় গতি। তো তোমরা ঠিক করে বুঝে নাও, তাহলে এখানে অবস্থান ভেক্টর কতগুলি, ও থেকে পি এর যে দূরত্বটা হবে সেটা অবস্থান ভেক্টরের মান, আর দিকটা হবে সবসময় মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে, মানে ও পি লিখেছি, দেখো পি ও লিখি, ও পি টুয়ার্ডস পি পয়েন্ট উইথ রেসপেক্ট টু সেন্টার টু আউটওয়ার্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু সেন্টার। ওকে, তাহলে সেন্টারের রেসপেক্টে কোন দিকে হবে, অবস্থান ভেক্টরটা বাইরের দিকে হবে সবসময়, সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশন। ওকে, এটাকে আমরা আর ভেক্টর বলছি। একমাত্রিক নির্দেশতন্ত্রে আর এর মান হচ্ছে x, একটাই স্থানাঙ্ক দরকার, আর কিছু ব্যাখ্যা করা দরকার নেই, সেটা হচ্ছে 1D মোশন। এরপর আমরা চলে আসি নেক্সট 2D মোশন, দ্যাট ইজ মোশন ইন প্লেন। কোন একটি কণা যদি কোনো তল বরাবর গতিশীল হয়, যেমন কোন একটা কণা ধরো এই বরাবর গতিশীল u বেগে, u এর মাথায় ভেক্টর দিলাম u যেহেতু গতিবেগ, তো এই কোন একটা মুহূর্তে তার স্থানাঙ্ক x, y। তো যেহেতু কণাটা কোন একটা তলে গতিশীল হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তার স্থানাঙ্ক বোঝাতে গেলে আমাদের দুটো অবস্থান বোঝানোর জন্য দুটো স্থানাঙ্ক দরকার। এখানে জেডটা দেখালাম না, জেডটা 0 বলে x y, 0 x y স্থানাঙ্ক, 0 হচ্ছে জেড স্থানাঙ্ক 0। তাহলে এই ক্ষেত্রে 2D মোশনের ক্ষেত্রে তাহলে কি বুঝলাম, সমতলে গতি, যেটা আমরা ভেক্টরে শিখব সমতলে গতি, এবং প্রাসের গতি হচ্ছে একটা সমতলে গতির উদাহরণ, আমরা সেটা পরে গিয়ে শিখে নেব। এটা তল বরাবর গতিশীল হলে সেটা হচ্ছে আমাদের 2D মোশন। তাহলে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কণাটি গতিশীল হবে একটি তল বরাবর, এবং তার স্থানাঙ্ক বোঝাতে গেলে এখানে তাহলে ওপি এটা, তাহলে এটা আর, এবার এক্স ওয়াই কে আমরা কি জানি কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক তেমনি পি বিন্দুটা কোথায় অবস্থান করছে সেটাকে আমরা একটা ভাবে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক বা মেরু স্থানাঙ্ক। তাহলে এখানে আমাদের দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে 2Dর ক্ষেত্রে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে কণাটি দুটি স্থানাঙ্ক দরকার অবস্থান বোঝানোর জন্য। বেগের ক্ষেত্রেও কণাটি যেহেতু ইউ বেগ নিয়ে যাচ্ছে, তাহলে আমাকে এখানে তার বেগ ব্যাখ্যা করতে গেলে এক্স অক্ষ বরাবর বেগকে আমরা ইউএক্স দিয়ে প্রকাশ করব, ওয়াই বরাবর বেগকে ইউ ওয়াই দিয়ে প্রকাশ করব। বেগের দুটো দিক বরাবরই, এক্স ওয়াই দুটো দিক বরাবরই বেগের দুটো উপাংশ থাকবে, দ্যাট ইজ যাকে বলে কম্পোনেন্ট অফ ইউ টুয়ার্ডস এক্স অ্যাক্সিস এন্ড টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস। কেন? যেহেতু সেটা তল বরাবর যাচ্ছে, যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই এর সাপেক্ষেই সবসময় ব্যাখ্যা করতে হবে, তাহলে এক্স ওয়াই বরাবর তার বেগের উপাংশ কত সেটা আমাদের বলে দিতে হবে, তাহলেই আমরা পুরোপুরিভাবে ব্যাখ্যা করব। মিনিমাম মনে রাখবো, যে কোনো কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ব্যাখ্যা করতে চাইছি কোনো একটা পার্টিকেলের, যেটা মুভ করছে একটা প্লেনে, তার ক্ষেত্রে প্রত্যেকটা কোয়ান্টিটির দুটো করে কম্পোনেন্ট থাকবে, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট। ত্বরণ হোক, মন্দন হোক, স্পিড হোক, ভেলোসিটি হোক, ডিসপ্লেসমেন্ট হোক, ডিস্টেন্স হোক, তার দুটো করে আমার থাকবে। ডিস্টেন্সের ক্ষেত্রে সাধারণত থাকে না, আমরা তাও বলছি ডিস্টেন্স আর স্কেলার রাশি।
স্পিডেরও থাকবে না, ভেলোসিটি থাকবে। তো যাই হোক, তো এখানে তাহলে এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে xy, আর মেরু স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট হচ্ছে r থিটা। কারণ যদি আমরা বলতাম, চিন্তা করে দেখো, যদি আরটা শুধু আর বলতাম তাহলে আরটাতে এখানে হতে পারতো, এই যে বৃত্তচাপ নেই এখানে হতো, তাহলে অ্যাঙ্গেলটা আমাকে ফিক্স করতে হবে। অ্যাঙ্গেলটা যদি ফিক্সড করি তবেই কিন্তু কণাটার অবস্থান পুরোপুরি, মানে এটাকে যদি আমরা এরকম বলতাম, এটা যদি xy তল হয় তাহলে একটা ধরো বিন্দু এখানে আছে যেটা r, তাহলে এটাকে যদি একটা বৃত্ত কল্পনা করি তাহলে আরটা তো এখান থেকে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, তাহলে আমাকে অ্যাঙ্গেলটা বলে দিতে হবে কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু পজিটিভ x অ্যাক্সিস তার অ্যাঙ্গেলটা কত। ওকে, অ্যাঙ্গেলটা সবসময় কার সাপেক্ষে মাপবো? ধনাত্মক x অক্ষের সাপেক্ষে। ওকে, উইথ রেসপেক্ট টু পজিটিভ x অ্যাক্সিস, নাহলে আমাদের অবস্থান কিন্তু ফিক্সড হলো না। সেই বৃত্ত আর ব্যাসার্ধের বৃত্ত পথের উপর যে কোনো অবস্থানই থাকতে পারে, তার জন্য আমাকে থিটাটাও বলতে হবে 30 ডিগ্রি না 45 ডিগ্রি না 120 ডিগ্রি, 120 মানে এরকম জায়গায়, এটা বললাম ধরো 240 ডিগ্রি এরকম জায়গায়, 270 হলে এখানে, 360 আবার এখানে, 330 এখানে। অ্যাঙ্গেলটা ফিক্সড করতে হবে, তবেই কিন্তু আমরা বলতে পারবো তার অবস্থানটা কোথায়। তো যাই হোক, তাহলে এখানে থিটাটাও দরকার, সেই জন্য মিনিমাম নাম্বার অফ কোঅর্ডিনেট রিকোয়ার্ড টু এক্সপ্লেন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ইন 2D ফ্রেম, মিনিমাম নাম্বার কত? সেটা হচ্ছে 2। ওকে, তো নাও আমরা যেটা ক্যালকুলেট করছি, এখান থেকে আমরা ছবি থেকে তাহলে এইটুকুনি কত? এইটুকুনি হচ্ছে আমাদের y, সরি এইটুকুনি x, এইটুকুনি y। তাহলে আমরা এখানে লিখতে পারছি, দেখো x equal to r cos theta, মানে পোলার আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রিলেশন, y equals to r sin theta। ওকে, আচ্ছা tan theta equals to y by x, কার্টেসিয়ান থেকে পোলার কনভার্সন বা পোলার থেকে কার্টেসিয়ান কনভার্সন, আর r স্কয়ার সমান পাচ্ছি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই চারটি রিলেশন এর সাহায্যে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে কোন একটা কণার অবস্থানকে প্রকাশ করতে পারবো। বেগ সংক্রান্ত বিষয়টা আমরা চলে যাব ভেক্টরে, তখন উপাংশ সম্পর্কে ডিটেইলসে বুঝে যাব। ওকে, এখন আপাতত এই স্থানাঙ্কটাই বুঝে নিলাম। এরপর আমরা চলে যাব নেক্সট ত্রিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখানে প্রথমটা কি হলো? সরল রেখা হলো, একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, একটা প্লেনে যাচ্ছে হলো। এবার 3 নম্বরটা, সে কোনো প্লেনে যাবে না, কোনো তল বরাবর তার গতিটা সীমাবদ্ধ নয়। ধর একটা কোনো মশা উড়ে যাচ্ছে বা পাখি উড়ে যাচ্ছে, সে কিন্তু ভাসমান অবস্থায়, সে কোনো প্লেনে নেই। যদি কোনো কণার গতি এরকম হয় যে সে কোনো তলের মধ্যে না থাকে, তাহলে তার স্থানাঙ্ক প্রকাশ করতে গেলে আমাদের লাগবে 3D বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। যেমন তোমাদের ঘরে তোমরা আছো, পাখা ঘুরছে, পাখাটা কিন্তু কোনো দেওয়ালে নেই, মানে দেওয়ালের সঙ্গে কন্ট্যাক্টে নেই, দেওয়াল থেকে একটু, সিলিং থেকে একটু নিচে আছে। তাহলে আমাদের কি বলতে হবে? এই দেওয়াল থেকে দূরত্ব কত পাখার, আমার এখানে একটা পাখা আছে, এই দেওয়াল থেকে দূরত্ব কত, ভূমি থেকে উচ্চতা কত। যদি দুটো দূরত্ব বলতাম তাহলে তো তার মেঝেতেও একজন বসতে পারে, মাঝে কেউ থাকতে পারে, তাহলে আমার হাইটটা বলে দিতে হবে। তাহলে 3টে স্থানাঙ্ক দরকার। আচ্ছা, আর একটাও বিষয় আছে, সেটাও দেখব। তো এটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কণাটির গতি কোনো তলে সীমাবদ্ধ হবে না। কণাটির গতি কোনো তলে সীমাবদ্ধ নয়। কণাটির গতি কোনো তলের মধ্যে যদি সীমাবদ্ধ না থাকে, তখন তাকে আমরা বলছি ত্রিমাত্রিক গতি। যেমন ধরো আমি একটু দেখাই, এটা হলো x অ্যাক্সিস, এটা হলো y অ্যাক্সিস, এইটা চলে গেল z অ্যাক্সিস। ওকে, আমি জিনিসটাকে এভাবে ধরি, 3টে অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি, x y z। ওকে, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, প্রত্যেকটা 90 ডিগ্রি, 90 90 90
তো এবার একটা পয়েন্ট ধরে এখানে আছে, তাহলে এই মূল বিন্দু থেকে জুড়ে দিলাম, এই পেনের মাথাটা হচ্ছে এই পি বিন্দুটা, তাহলে কেমন দেখতে পাচ্ছি এরকম, তাহলে দেখো কিন্তু কোনো তলে নেই। তো এবার তাহলে এখানে আমাদের এই আর ভেক্টর যেটা, এটা আর ও পি, ও এটা পি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক এক্স, তাহলে এখানে যেতে গেলে কি করতে হবে, এক্স এর দিকে এক্স গেলাম, ওয়াই এর দিকে ওয়াই গেলাম, জেড এর দিকে জেড উঠলাম, তাহলে এখানে পৌঁছলাম, এক্স ওয়াই জেড কার্তেশিয়ান হলো। তাহলে এখানে পোলার স্থানাঙ্ক যদি আর এর সাহায্যে প্রকাশ করি, তাহলে এই যে আর মূল বিন্দু থেকে এত দূরত্ব, এবার এই দূরত্ব নিয়ে যদি একটা গোলক কল্পনা করি 3D স্পেসে, এই গোলকের তলের প্রত্যেকটা বিন্দুই তো কেন্দ্র থেকে আর, তাহলে আমাদের কি করতে হবে, এই যে অ্যাঙ্গেলগুলো এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল আলফা, অ্যাঙ্গেলগুলো দেখে নেওয়া ভালো করে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা, এই কোণগুলো আমাকে নির্ণয় করে বলতে হবে অ্যাঙ্গেলগুলো কত। অ্যাঙ্গেলগুলো যদি ফিক্সড না হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফিক্সড না করি তাহলে এটা চেঞ্জ করবে, তো এটা এই দুটো ফিক্স থাকলো, এই দুটো ফিক্স থাকলো, কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি ভ্যারি করে তাহলে কিন্তু জিনিসটা এই তলে ঘুরতে থাকবে, এর মানে জিনিসটা কিন্তু ফিক্স থাকলো। তার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল এক্স অক্ষের সঙ্গে কত কোণ করলো, কি বলেছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোণটা হলো বিটা, জেড অক্ষের সঙ্গে গামা। এবার এই ছবিটা করে বোঝানো সব কঠিন, সেই জন্য এইভাবে দেখিয়ে দিলাম। তার মানে এবার আমরা জিনিসটা ঠিক এরকম কল্পনা করবো। হ্যাঁ, তার মানে এখানে পি বিন্দুটা কোনো তলে নেই, এক্স ওয়াই তল, এটা এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই তল এটা, এটা কি তল, ওয়াই জেড তল, এটা কি তল, তিনটে, একটা ঘরে তিনটে দেওয়াল। তো যাই হোক আমরা সেটা দেখি। এক্স, এটা ওয়াই, এটা জেড, তিনটেকে নিলাম, হলো এইভাবে। এটা তো এইদিকে দেখাতে পারছি না, এটা আমি আনবো কি করে, তাহলে একটা ভিজুয়াল মনে করতে এখানে আছে। ওকে, তো বিয়নটা কোথায় আছে, এখানে এটা মূল বিন্দু, তাহলে এটা হচ্ছে আর, তাহলে আমাকে পি তে যেতে গেলে কি বলেছে, আগে এক্স এর দিকে গেলাম এক্স, সেখান থেকে ওয়াই এর দিকে গেলাম ওয়াই, সেখান থেকে জেড এর দিকে গেলাম জেড, তাহলে এটা স্থানাঙ্ক হলো এক্স, ওয়াই, জেড। ওকে, এক্স, ওয়াই, জেড, তাহলে এক্স এর দিকে গেলাম, এইটুকুনি এক্স হলো, এইটুকুনি ওয়াই হলো, এটা ওয়াই মানে এখানে যদি প্যারালাল টানি একটা, তাহলে এইটুকুনি ওয়াই হবে, এটা হচ্ছে জেড। ঠিক আছে, এবার এই যে পয়েন্ট, এটাকে ধরে বললাম পি প্রাইম, এবার ও পি প্রাইমটা যদি জুড়ে দিই, তাহলে এটা কোন তলে আছে, ও পি প্রাইমটা, এটা কোন তলে, এক্স ওয়াই তলে, ও পি প্রাইম বা ও পি ড্যাশ, এটা বললাম আর ড্যাশ, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে, এক্স ওয়াই, পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। ছবিটা ক্লিয়ার, ভালো করে দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো এটা পেলাম আমরা ও পি প্রাইম, তাহলে এখান থেকে আমরা যদি বলি তাহলে ও, এটা তাহলে 3D আমরা আলোচনা করছি এখন, ত্রিমাত্রিক 3D, মানে এটা চলছে, এই দুটো হয়ে গেছে, এটা চলছে। তাহলে ওপি ড্যাশ ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, কারণ এটা কি, এগুলো সমকোণ, তাহলে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়ালস টু ওপি স্কয়ার, ওপি ড্যাশ স্কয়ার, তাহলে ওপি ড্যাশ ইকুয়াল টু করতে হবে রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। বাট এটাও কিন্তু 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, পি ড্যাশটা কোথায় আছে বলে আমি আবার দেখাই, এই ছবিটা খুব ভালো করে বুঝতে হবে। এই হলো আমাদের আর, তাহলে এই হলো এক্স ওয়াই জেড, তাহলে এইখানে যে এনেছি এটা পি ড্যাশ, তাহলে পি ড্যাশটা কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে, তাহলে ও পি ড্যাশ, তাহলে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর ড্যাশ স্কয়ার। এবারে আর ড্যাশ স্কয়ারের সাথে এটা কিন্তু লম্ব, কেমন গেছে, এই তাহলে দেখো এই কোণটা সমকোণ হচ্ছে, তাহলে ও পি ড্যাশ পিটা কিন্তু সমকোণ। তার মানে আমরা লিখতে পারি এই অ্যাঙ্গেলে যদি সমকোণ হয়, তার মানে লিখতে পারি দেখো ও পি ড্যাশ স্কয়ার প্লাস পি ড্যাশ পি স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, মানে এটা স্কয়ার মানে পেয়েছি, তাহলে অতএব আর স্কয়ার চলে এলো, এটা মানে কত, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, আর পি ড্যাশ পিটা কত, জেড, এটা জেড ধরেছি, তাহলে জেড স্কয়ার, তাহলে আর স্কয়ার চলে এলো,
আর চলে এলো √x² যোগ y² যোগ z²। ঠিক আছে, এটা হচ্ছে r এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি বলেছি, এই r টাউ পিটা প্রত্যেকটা অক্ষের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে কি x অক্ষের সঙ্গে কোণ আলফা, y অক্ষের সঙ্গে কোণ বিটা, z অক্ষের সঙ্গে কোণ গামা। আমি এবার এটা ওটা মুছে দিলাম, ফ্রেম অফ রেফারেন্স কথাটা থাক, বাকিটা মুছে দিই। তাহলে একমাত্রিক নির্দেশতন্ত্র মানে কি সরলরেখায় গতি, দ্বিমাত্রিক হলো সমতলে গতি, আর ত্রিমাত্রিক কোনো তলেই সীমাবদ্ধ নয় ভাসমান অবস্থায় গতি। তো আমরা যদি জিনিসটাকে এভাবে বলি, x এই গেল y এই গেল z, আমরা জিনিসটা এই বলেছি আমরা এরকম দেখাচ্ছি, বোঝা গেল x y z। তো আরটা এখানে আছে, p বিন্দুটা সাইড থেকে দেখছি ধরে এরকম ভাবে, তাহলে তো আর যেটা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে এটা আলফা, y এর সঙ্গে বিটা, z এর সঙ্গে গামা। এবার ওই যে p বিন্দুটা, তাহলে x অক্ষের সঙ্গে r এর কোণ হলো আলফা, y এর সঙ্গে বিটা, z এর সঙ্গে গামা। তো আমরা এই যে কোণগুলো পেলাম, এটা আর লিখলাম না, ওপিটা আর এটা মাথায় রাখতে হবে, ছবিতেই দেওয়া আছে। তো এই p থেকে আমরা তিনটা অক্ষের উপর একটা লম্ব টানবো। এবার মনে করছি p থেকে লম্ব টানলে সেটা x অক্ষে ছেদ করেছে x এ x দূরত্বে, y তে লম্ব টানলাম এইটুকুনি y, আর z এ লম্ব টানলাম এইটুকুনি হচ্ছে z। তাহলে p বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টেনেছি, কত কোণ করেছে, আলফা কোণ করেছে x টা, কত দূরত্বে কাট করেছে x দূরত্বে মূল বিন্দু থেকে ছেদ করেছে লম্বটা, y এর উপর লম্ব টেনেছি সেটা কোথায় গিয়ে ছেদ করেছে y দূরত্বে এইটুকুনি y, আর z এর ক্ষেত্রে z এর y টা দেখাতে পাচ্ছি না, মানে এখান থেকে এই অবধি y, এইটুকুনি হচ্ছে y। ঠিক আছে, ছবিটা স্পষ্ট বোঝা গেল? একটু এটা 3D ছবি বলে ছবিটা একটু কেমন মতো দেখতে লাগছে, তো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো x অক্ষের সঙ্গে কোণ হলো x আলফা, y এর সঙ্গে বিটা, আর x p থেকে প্রত্যেকটা অক্ষের উপর একটা লম্ব টানলাম। তাহলে এই যে ছবিটা পাচ্ছি এটা যদি আমরা বলি a বিন্দু, তাহলে ও এ পি এই যে একটা সমকোণী ত্রিভুজ লম্ব টেনেছে, এটা প্রত্যেকটা লম্ব, এটা c, এইটা হলো b পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো cos আলফা লিখতে পারি x/r, OP মানে r, cos বিটা লিখতে পারি y/r, cos গামা লিখতে পারি z/r। প্রথমটাকে বলা হয় l, এটা হলো m, এটা n। এই তিনটিকে বলা হয় ডিরেকশন কোসাইন। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে কোন একটা কোণার অবস্থান বোঝানো ফিক্সড করার জন্য এই তিনটে কোণই দরকার। এই তিনটে কোণ যদি আমরা না ব্যাখ্যা করতে পারি বা বলতে পারি তাহলে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা হলো। তাহলে কি কি রাখবে, মূল বিন্দু থেকে দূরত্ব কত, পি বিন্দু এবং ওই ওপিটা তিনটে অক্ষের সাথে কত কোণ করেছে এখান থেকে আমরা বার করব। এই তিনটেকে বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এই তিনটেকে বলা হয় ডিরেকশন কোসাইন বা হচ্ছে দিক কোসাইন। তো এখানে আমরা যদি এই তিনটে যে কোসাইন পেলাম তিনটেকে স্কয়ার করি, তাহলে cos স্কয়ার আলফা যোগ cos স্কয়ার বিটা যোগ cos স্কয়ার গামা, এই তিনটে যদি যোগ করে দিই তাহলে দেখো আসছে x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার বাই r স্কয়ার, মানে 1 চলে আসছে। কারণ কি x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার সমান r স্কয়ার, তাহলে r স্কয়ার বাই r স্কয়ার কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে তিনটে অতএব l স্কয়ার যোগ m স্কয়ার যোগ n স্কয়ার, তিনটে ডিরেকশন কোসাইন এর স্কয়ারের যোগফল হবে 1। অ্যাঙ্গেল গুলো এমন হবে, জিনিসটা খুব আশ্চর্যজনক, যাতে করে cos স্কয়ার আলফা অ্যাঙ্গেল গুলোর মান এমন হবে যাতে করে
এখানে আলফা বিটা গামার মান বসালে সঙ্গে সঙ্গে 1ই চলে আসবে পরিষ্কারভাবে, তার অ্যাঙ্গেলটা এরকম। এটা জিনিসটা খুব আশ্চর্যজনক কিন্তু। আচ্ছা, এবার ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের একটা নির্দেশতন্ত্র আমরা ব্যবহার করে থাকি। এখানে যেমন শিখলাম এক্স ওয়াই জেড আর আলফা বিটা গামা, ঠিক তেমনই আর একটা ভাবেও ব্যাখ্যা করা যায়, সেটাকে বলা হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। মানে যদি একটা আমরা স্ফিয়ার কল্পনা করি, গোলক, তো যে অক্ষ সবসময় উপরে থাকবে। গোলক মানে ধরো তুমি পৃথিবীর কেন্দ্রে বসে আছো, দিয়ে কোন একটা মানে কোন একটা জায়গাকে দেখছো, ভারতকে দেখছো, তাহলে কি একটা বিন্দু দেখবে। তাহলে এই যে বিন্দুটা, তুমি এখানে বসে আছো অবজারভার, এখান থেকে এখানে এইটাকে দেখছো, এই বিন্দুটা কিন্তু কোথায় আছে? গোলকের পৃষ্ঠেই আছে। মানে জিনিসটা এরকম ভাবতে পারি। পি পয়েন্ট ওখানেই আছে, তাহলে এটা হচ্ছে আর, এটা পি বিন্দুটা, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। এবার পি থেকে এক্স ওয়াই তলে যদি আমরা একটা লম্ব টানি, এটা পি ড্যাশ, এক্স ওয়াই তলে যদি লম্ব টানি তাহলে এখানে পি ড্যাশ পেলাম, জুড়ে দিলাম ও পি ড্যাশ। এই কোণটাকে বলা হবে থিটা, এই কোণটাকে বলা হচ্ছে ফাই। মানে এটা কোথায় আছে? নিরক্ষীয় তলে আছে, যদি আমরা পৃথিবী মনে করি। মার্কার পেন দিয়ে আঁকাটা একটু কঠিন, তাও দেখিয়ে দিচ্ছি। এইটা এটা কিন্তু এই যে আমি নিরক্ষীয় তল মতন একটা জিনিস দেখালাম, নিরক্ষীয় তল যেটা, সেটা কিন্তু এক্স ওয়াই তল। ঠিক আছে, তোমরা ঠিক করে করবে। এখানটা একটু বেঁকে গেছে। যা হলো তোমরা বুঝতে পারবে তোমরা। এবার তাহলে এখানে এক্ষেত্রে তাহলে গোলীয় নির্দেশতন্ত্র বা গোলীয় স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তাহলে স্থানাঙ্কটা কত হলো? এখানে আর থিটা ফাই, এই তিনটে বলে দিলেই কিন্তু কোণটা ফিক্সড হয়ে গেল। কারণ থিটাটা ফিক্সড হয়েছে, ফাইটা ফিক্সড, মানে এই পয়েন্টটাকে বেঁধে দিলাম, ফাইটা ফিক্সড মানে পি ড্যাশটা ফিক্সড হয়ে গেল, থিটাটা ফিক্সড মানে হচ্ছে আমাদের পিটা ফিক্সড হয়ে গেল, আর ওপিটা তো আর। তাহলে দেখ, এবার আমরা যদি ওপি ড্যাশের একটা প্যারালাল টানি, পি থেকে লম্ব টানলে এটা কত ছিল? জেড। আর এইটা কত ছিল? পি ড্যাশ থেকে এই লম্বটা কত ছিল? এইটুকু ছিল এক্স, আর এইটুকু ছিল ওয়াই, এটা হচ্ছে ফাই। ঠিক আছে ছবিটা? তাহলে এক্স অক্ষের সাথে ছেদ বিন্দুটা এক্স দূরত্বে আছে, আর ওইটুকুনি হচ্ছে ওয়াই। মানে এক্স অক্ষ থেকে পি ড্যাশ এর লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, আর ওয়াই থেকে পি ড্যাশ এর লম্ব দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা দেখো এই যে ত্রিভুজটা পেয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের, এখানে টানলাম, তাহলে এইটুকুনি হচ্ছে এক্স, এইটুকুনি হচ্ছে ওয়াই। ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এটা হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের একটা রূপ, এটাও একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এক্স ওয়াই জেড যেমন আছে সেরকম আর থিটা ফাই। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। তাহলে গোলীয় নির্দেশতন্ত্র এখানে দেখো জেড বাই আর সমান হচ্ছে cos থিটা। তাহলে জেড হচ্ছে আর cos থিটা, জেড যদি আর cos থিটা হয়, আর এইটা কত? এইটা হচ্ছে আর sin থিটা। তাহলে ওপি ড্যাশটা হচ্ছে আর sin থিটা। এক্স হবে, এক্স সমান তো ওপি ড্যাশ cos ফাই, তার মানে আর sin থিটা cos ফাই।
আর ওয়াইটা হচ্ছে ওয়াই মানে লম্ব দিকে আছে, এটা লম্ব, তাহলে ওয়াই সমান হচ্ছে ওপি ড্যাশ সাইন ফাই আর সাইন থিটা সাইন ফাই। তাহলে এই তিনটে হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র আর কার্তেশীয় এক্স ওয়াই জেড নির্দেশতন্ত্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, শেখানোর জন্য শিখলাম, দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স এবং তার গাণিতিক ব্যাখ্যা। ডিরেকশন কোসাইনটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাকে আমরা আবার যখন ভেক্টর পড়বো ভেক্টরের সাহায্যে এগুলোকে প্রকাশ করা শিখবো, অভিমুখটা কাজে লাগবে তখন। তো এরপর এই তো আমাদের গেল প্রাথমিক ধারণা। এরপর আমরা চলে যাব পরবর্তী আলোচনার বিষয়। তো তার আগে তোমরা ছবিটা ভালো করে বুঝে নেবে। গোলীয় নির্দেশতন্ত্রের ছবিটা কিন্তু খুব ভালো করে স্পষ্টভাবে আমি এঁকে দিয়েছি, ঠিকভাবে তোমরা এঁকে নেওয়ার চেষ্টা করবে। এবং z = r cos থিটা, x = r sin থিটা cos ফাই, আর ওখানে আমরা পেয়ে গেলাম y পেয়ে গেলাম আর sin থিটা sin ফাই। এই তিনটে মান এখানে ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এরপর আমরা এই অধ্যায়ে যেটা দেখব, খুব গুরুত্বপূর্ণ বিষয় নতি বা শ্লোক। কোন লেখচিত্রের নতি বা শ্লোক এই বিষয়টা কি, এটা খুব ভালো করে বুঝে নিতে হবে। ঠিকঠাক আসছে? হ্যাঁ, তো দেখো আমরা যখন একটা লেখচিত্র আঁকি তখন আমরা এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেট ধরে আঁকি সাধারণত। তো এখানে এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি, আর ওয়াই কে বলা হয় পরাধীন চলরাশি। মানে x এর মানটা y এর মানটা x এর উপর নির্ভর করছে। মানে গণিতের ভাষায় বলে y is the function of x, y is the function, এটাকে বলা হয় ফাংশন বা অপেক্ষক। y এর মান x এর মানের উপর নির্ভর করে, একদম পাতি বাংলায় বললে। তো আমরা কোন একটা সমীকরণ দিয়েছে, সবসময় যে সেটা সরলরেখা হবে তা না, বক্ররেখা হতে পারে, সেরকম একটা আমরা বক্ররেখা কল্পনা করছি। তো নতি মানে হচ্ছে লেখচিত্রের কোন বিন্দুতে, তাহলে প্রথম মাথায় রাখতে হবে নতি বা স্লোপ ক্যালকুলেট করবে at which point, কোন বিন্দুতে নতি নির্ণয় করব। তো নতি নির্ণয় করা মানে যদি বলি পি বিন্দুতে করব, ওই বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কত, রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x at that point। তাহলে তার জন্য কি করতে হবে, সেখানে একটা স্পর্শক টানতে হবে। স্পর্শকটা ধনাত্মক x অক্ষের সঙ্গে, খুব ভালো করে বুঝে নেব, উইথ রেসপেক্ট টু পজিটিভ x অ্যাক্সিস, ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণ করবে সেটাকেই বলা হচ্ছে নতি কোণ, এবং তার ট্যানজেন্ট নিলে সেটা হচ্ছে নতি বা স্লোপ। মানে ট্যান থিটা অঙ্কের ভাষায় বলে প্রবণতা, নতি বা প্রবণতা। তো আমরা ট্যান থিটা বার করার জন্য দু রকম ভাবে আমরা নতি নির্ণয় করি। এই বিন্দুর উপর আর দুটো বিন্দু নিয়ে নিলাম, একটা হচ্ছে লেখচিত্রটা আর একটা কিউ। তো এই দুটো ধরে একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তো যদি ত্রিভুজ অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে এটাকেও যদি জুড়ে দিই, পি বিন্দুর নতিটা নির্ণয় করতে গিয়ে আমরা কি করলাম, দুটো বিন্দু নিলাম, সেই দুটো বিন্দুর সাপেক্ষে আমরা নতি বার করছি, যেটা কিউ আর আর কিউ, যেটা পি বিন্দু থেকে কিন্তু বেশ খানিকটা দূরে আছে। এবার এইটুকুনি আমরা বুঝতে পারছি
যদি কিউ বিন্দু নতি আঁকি তাহলে এখানে একটা স্পর্শক টানছি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম ফাই। আবার এইখানে যদি নতি টানতাম, স্পর্শক টানতাম, সেটা কিন্তু একটা আলাদা, এটা বললাম ধরো ফাই 2, এটা ফাই 1। তাহলে আর বিন্দু নতিটা কত পেয়েছি? আর বিন্দুতে স্পর্শক টেনে, স্পর্শকটা বেঁকে গেছে, তাহলে দেখতে পাচ্ছি দেখো এই বক্রপথ যেটা আমরা ধরে নিয়েছি, বক্ররেখা লেখচিত্র ধরে নিয়েছি, আর থেকে যত কিউ এর দিকে যাচ্ছি অ্যাঙ্গেলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পরিষ্কার? ফাই 1 লেস দ্যান থিটা লেস দ্যান ফাই 2। তার মানে যদি আমরা দুটো বিন্দু ধরে এখানে নতি নির্ণয় করতে চাই পি বিন্দুর, সেটা কখনোই সম্ভব পি বিন্দুর নতি বেরোবে না। সেটা কি বেরোবে? আর থেকে কিউ এর মধ্যে এরকম অসংখ্য যতগুলো এই লেখচিত্রের উপর বিন্দু হতে পারে সেটা বেরোবে। সেই প্রত্যেকটা বিন্দুর যে নতি তার গড়মানটা বেরোবে। তাহলে দুটো বিন্দু যে নিচ্ছি সেই বিন্দু দুটো যদি পি বিন্দুর সাপেক্ষে অনেক দূরে থাকে, সেক্ষেত্রে নতির যে মান বেরোয় সেটা বলে গড় মান বা অ্যাভারেজ ভ্যালু অফ স্লোপ। তো এবার এখানে এটা নাম দিলাম ধরো এম। এখানে আর থেকে কিউতে গেলে এক্স এর পরিবর্তন আর এম, এইটা আর এমটা হচ্ছে ডেল্টা এক্স, আর তার জন্য ওয়াই এর পরিবর্তন হচ্ছে এম কিউ, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এখান থেকে নতিটা কত বেরোচ্ছে? এখান থেকে নতি যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ট্যান থিটা, যদি আমরা বলি সেটা কিন্তু বেরোচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এই যে মানটা বেরোলো সেটা কিন্তু বেরোলো গড় মান, মানে এটা যদি এম বলি, এম বার, মাথায় বার চিহ্ন দেওয়া মানে গড় বোঝায়। কেন গড় হলো বেরোলো? কারণ এটা বক্রপথ, লেখচিত্রটা বক্র, লেখচিত্রের প্রত্যেকটা বিন্দুতে নতি সমান নয়। যত দেখতে পাচ্ছি আর থেকে কিউ এর দিকে সরছি, বিন্দুগুলো যত আমরা আস্তে আস্তে এই বরাবর এগোবো, নতির মান পরিবর্তন হচ্ছে। তার জন্য পি বিন্দু নতি নির্ণয় করতে গিয়ে যে দুটো বিন্দু নেব সে দুটো যদি পি থেকে অনেক দূরে থাকে, যেমন একটা উদাহরণ দিই, ধরো একটা স্টেশনে, দেখো এটা কমন ভালো উদাহরণ, একটা স্টেশনে একটা থ্রু ট্রেন যাবে, সেটার গতিবেগ নির্ণয় করবো। গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তো দুজন ধরো ব্যক্তি প্ল্যাটফর্মের দু সাইডে দাঁড়িয়ে আছেন, একজন দেখলেন একটা ট্রেন ঢুকছে সেই সময় টাইমটা দেখে নিলেন, আর একজন ট্রেনটা বেরোচ্ছে সেই সময়, বা ট্রেনের মুখটা যখন এখানে এসছে তখন টাইমটা দেখলেন, আর ট্রেন প্ল্যাটফর্ম বেরিয়ে যাচ্ছে তখন এখানে মুখটা যখন এসছে তখন দেখলেন সেই টাইমটা। তাহলে ওই ডিস্টেন্সটা কভার করলে কত টাইমে? দুটো টাইম বিয়োগ করলে পেয়ে যাবে। কিন্তু আমরা কি বলতে পারি ওই পুরো যে প্ল্যাটফর্মটা ট্রেনটা একই রকম দ্রুতিতে বা বেগে গেছে? সেটা বলতে পারি না। তার মানে সেই ক্ষেত্রে যে দ্রুতি বা তার বেগ বেরোবে সেটা বেরোবে গড় বেগ। তার মানে ওই পুরোটা অংশ জুড়ে যদি আমরা একটা লার্জ স্কেলে নতি বা সময়ের সাপেক্ষে, ওখানে কি বার করলাম? বেগ, মানে সময়ের সাপেক্ষে সরণের হার, এখানে বার করছি এক্স এর সাপেক্ষে ওয়াই এর হার। ঠিক আছে, তাই গতিবেগ বার করা, দ্রুতি বার করা, ত্বরণ মন্দন বার করা, মানে আলটিমেটলি স্লোপ বার করা, সেটা লেখচিত্র থেকে আমরা কি করে বার করি তার জন্য শিখছি। তাহলে এখানে বিন্দু দুটো যদি পি এর খুব দূরে থাকে, বক্রপথের প্রত্যেকটা বিন্দুতে যেহেতু নতি পরিবর্তন হচ্ছে, সেই জন্য এই নতির যে মানটা বেরোবে সেটা কখনোই পি বিন্দুর নতি বেরোবে না। এটা বেরোচ্ছে কি? আর থেকে কিউ এর মধ্যে যতগুলো বিন্দু আমরা কল্পনা করতে পারি সেই প্রত্যেকটা বিন্দুর যে নতি তার গড় বেরোচ্ছে, সেই জন্য নতির এই মানকে বলা হচ্ছে গড় মান। এবার আমরা যদি বিন্দু দুটোকে পি বিন্দুর নতি নির্ণয় করতে গিয়ে আমরা এই দুটো বিন্দুকে যদি পি এর খুব নিকটে নিই, সেক্ষেত্রে আমরা এইটুকুনি আমাদের ধারণা আছে, কোনো একটা বক্ররেখার ক্ষুদ্র যদি একটা অংশ নেওয়া হয় সেটা একটা সরলরেখা, কারণ অসংখ্য বক্ররেখা মিলেই কিন্তু একটা অসংখ্য সরলরেখা মিলেই কিন্তু একটা বক্ররেখা তৈরি হয়। যেমন বৃত্ত কাকে বলে? যে বহুভুজের বাহু সংখ্যা অসীম,
তাহলে অসীম সংখ্যক সরলরেখা মিলে একটা বৃত্ত তৈরি করে। তাহলে উল্টো করে ভাবলে কোন একটা বৃত্তকে যদি অসীম সংখ্যক ক্ষুদ্র অবকাশে বিভক্ত করি, ছোট ছোট অংশে ভাগ করে নিই একটা বৃত্তকে, তাহলে সেটা কি পাবো? একটা সরলরেখা। তার মানে যে আর থেকে কিউ, যদি আর আর কিউ বিন্দুটা অনেক দূরে থাকে তাহলে এটা কিন্তু বক্রপথ হচ্ছে। কিন্তু আমরা যদি এবার নতি নির্ণয় করতে চাই পি বিন্দু, তাহলে যদি এই দুটো বিন্দু আর আর কিউ, আমাদের এক্স এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন দুটোই দরকার। তার জন্য আমরা এখানে দুটো বিন্দু নিয়েছি। ডেল্টা এক্স হলো এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। এবার যদি এই দুটো বিন্দু খুব কাছে অবস্থান করে সেই ক্ষেত্রে ছবিটা কেমন হবে? আমি দুটো ছবি পাশাপাশি আঁকি, তাহলে তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে আমরা যে দুটো বিন্দু নিলাম এক্স ওয়াই, আর আর কিউ বিন্দুটা যত পি এর কাছে আসবে বক্রপথে আস্তে আস্তে কনভার্ট হবে কিসে? পরিবর্তন হবে সরল রেখাতে। এবার কিভাবে হচ্ছে সেটা? ধরো পি বিন্দু, এটা পি বিন্দুর কাছে দুটো বিন্দু নিলাম, এরকম কাছে, আরো কাছে। তোমরা বলতে পারো স্যার আরো কাছে নিতে পারতেন তো? বললাম হ্যাঁ পারতাম। মানে এই যে দুটোর অবকাশ এটা এতটাই ক্ষুদ্র যে যতটা ক্ষুদ্র আমরা কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র। এখান থেকেই চলে আসছে গণিতের একটা বিশেষ অংশ যেটা বলে লিমিট বা সীমা। সীমাটা কেমন? আমরা সীমা মানে কি, আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এখানে কেমন নিচ্ছি? যতটা ক্ষুদ্র কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র। এটাকে কথায় বলা হয় অসীম ক্ষুদ্র, ইনফাইনাইটলি স্মল, ইনফিনিটেসিমালি স্মল। তো এই যে ছোট্ট অংশটা আমরা নিচ্ছি এখানে, এটা এতটাই ছোট, এখানে এটা ডেল্টা এক্স, তার জন্য ওয়াই পরিবর্তন এইটুকুনি ডেল্টা ওয়াই। তার মানে একটা যদি সরল রেখা হয়, এই রেখাচিত্রে যদি সরল রেখা হতো সেক্ষেত্রে কিন্তু পি, এখানে ধরো আর এটা কিউ, তুমি সরল রেখার উপর স্পর্শক মানে এই সরল রেখাটাই, এখানেও তত নতি, এখানেও তত নতি, এখানেও তত নতি। তার মানে সরল রেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু নতি সমান হয়, বক্ররেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু নতি আলাদা হয়। তাহলে বক্ররেখা ধরে যদি আমরা নতি নির্ণয় করি তাহলে সেটা কি বেরোবে? গড় মান বেরোবে। সেটা কখনোই পি এর ওই নির্দিষ্ট বিন্দুর নতি কখনোই আমরা বলতে পারবো না। সেটা কি বলবো? আর থেকে কিউ এর মধ্যে যত অসংখ্য বিন্দু আমরা কল্পনা করতে পারি সেই প্রত্যেকটা বিন্দুর যে নতি তার গড় মান। এবার যদি এই দুটো খুব কাছাকাছি চলে আসে, কেমন কাছে? কন্ডিশনটা কি? ডেল্টা এক্স যদি টেন্ডস টু 0 হয়, মানে কি এই যে দুটো বিন্দু নিলাম তার জন্য এক্স এর চেঞ্জটা কেমন? 0 নয়, কিন্তু 0-র খুব কাছাকাছি, 0.00001। তুমি বলে না 0.10 খানা 01, আর একজন বললো না 0.100 খানা 01, মানে এই ছোট হওয়াটার কোনো সীমা নেই। এটাই হচ্ছে লিমিট। তার মানে তখন সেক্ষেত্রে এখানে যে গড় মানটা বেরোবে এটাও গড় বেরোবে, সেটা কিন্তু কতগুলো, যেহেতু প্রত্যেকটা সরলরেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর নতি সমান, তার মানে এই টুকুনি অংশের ক্ষেত্রে যদি আমরা নতি বার করি তাহলে এটা কি বেরোচ্ছে? এই থেকে অবধি গড়, যেহেতু প্রত্যেকটার মান সমান, ধরো 5টা যদি 2 কে গড় করো 2 বেরোবে, তাই তো? সেই জন্যে আমরা সরলরেখার ক্ষেত্রে যদি নতি বার করি সেটা বেরোয় তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে ওই বিন্দুতেই মান বেরোচ্ছে, তখন সেটাকে মান বলা হবে নতির ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ স্লোপ বা নতির তাৎক্ষণিক মান। তার মানে এই ক্ষেত্রে নতি বা স্লোপটা বেরোচ্ছে m ইনস্ট্যান্টেনিয়াস INS। কি কন্ডিশন, কি শর্ত চাপিয়েছি? লিমিট, কি লিমিট দিয়ে দিয়েছি? লিমিট LIM, লিমিট লিখছি LIM। শর্তটা কি? এই যে জিনিসটা আমরা ধরে নিলাম দুটো বিন্দু খুব কাছাকাছি অবস্থান করছে, আর আর কিউটা পি থেকে এই দুটোর দূরত্ব এতটাই ক্ষুদ্র, লিমিটটা কি? এক্স এর পরিবর্তন ডেল্টা এক্স টেন্ডস টু 0, মানে 0 নয় কিন্তু 0-র খুব কাছাকাছি। সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে আমরা লিখবো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স, তখন এটাকে আমরা লিখবো dy
dx, that is differentiation of y with respect to x, তখন এটাকে বলা হবে অবকলন করা হচ্ছে। এটাই হচ্ছে অবকলন বা অন্তর্কলজ, ডিফারেন্সিয়েশন। তোমরা অঙ্কের বইতে অন্তর্কলজের ব্যাখ্যা বলে একটা অধ্যায় আছে, সেখানে তোমরা দেখতে পারো। প্রথম দিকে থাকে না লিমিট, কন্টিনিউটি, এইগুলো পরের দিকে থাকে। তোমরা তোমাদের সূচিপত্র ফলো করলেই পেয়ে যাবে। লিমিট আছে, তারপরে হচ্ছে অসন্ততা, মানে কন্টিনিউটি, সন্ত কি একটা বলে, যাই হোক নামটা মনে আসছে না, অপেক্ষক, তারপরে অন্তর্কলজ, অবকলনের সংজ্ঞা, ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু একটু দেখবে। তো এই ক্ষেত্রে এই যে নতিটা বেরোলো এটাকে বলা হচ্ছে নতি। এই ক্ষেত্রে যেটা বেরোবে সেটা কিন্তু পি বিন্দুরই নতি বেরোবে, এবং এখানে যে অ্যাঙ্গেলটা হলো সেটা কিন্তু ট্যান থিটা, এটাও ট্যান থিটা, ওটাও ট্যান থিটা। তাহলে এখানে যেটা বেরোচ্ছে, এই ক্ষেত্রে ট্যান থিটার যেটা মান বেরোচ্ছে, আর থেকে কিউ এর মধ্যে যতগুলো বিন্দু হয় প্রত্যেকটা ট্যান থিটার গড়। আর এখানে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু পি বিন্দুতে যে নতি কোণ তারই ট্যান থিটা বেরোচ্ছে, অর্থাৎ পি বিন্দুরই নতি বেরোচ্ছে। তাহলে পি বিন্দুর নতি বা ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক মান, সেই কারণেই বলা হচ্ছে ওই বিন্দুতে, যেমন বললো একটা গাড়ি গতিশীল, 2 সেকেন্ড পর তার গতিবেগ কত, মানে ওই সময় তার গতিবেগ কত, বা 2 সেকেন্ডে সরণ কত, এটা বার করতে গেলে, বা 2 সেকেন্ডে তার ত্বরণ মন্দন কত, এইগুলোর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ে যদি বলে দেয় সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক মান বের করি। আর যদি গড় বলে যায়, লার্জ স্কেল বলে দেয়, ধর একটা গাড়ি গতিশীল, তার যাত্রাপথে তার গড় বেগ কত, ঠিক আছে, সবসময় একই রকম বেগ নিয়ে যাচ্ছে না, সাধারণত অসমবেগ, প্রথমে স্লো যাচ্ছে, তারপরে ফাস্ট গেল, তারপরে আবার স্লো হলো, ফিরে এলো, এর ক্ষেত্রে গড় বেগটা কত। তাহলে তখন কিন্তু আমরা বার করবো হচ্ছে গড় মান। আর যখন আমরা নির্দিষ্ট বিন্দু বলবে তখন সেটাকে বলবো তাৎক্ষণিক মান। তার জন্য ডিফারেন্সিয়েশনের আমাদের কিছু অংশ শিখতে হবে, সেটা আমি সেকেন্ড ক্লাসে আলোচনা করব। তো এবার তাহলে এটা হলো তাৎক্ষণিক মান। আর গড় মান কখন বেরোবে, লার্জ স্কেল হিসাব করলে পুরো যাত্রাপথে তার মানটা কত, সেই ক্ষেত্রে আমরা গড় মান বার করি। তো এবার এই যে নতি আমরা বার করছি, সাধারণত নতি বলতে আমরা তাৎক্ষণিক মানকেই বুঝবো, সেটাই আমরা নির্ণয় করব। যেমন একটু উদাহরণে আসি। ধরো আমাদের, তোমরা ঠিক করে লিখে নেবে, বললো একটা কণা ডিসপ্লেসমেন্ট মানে সরণ সময়, টাইম, লেখচিত্র দিয়েছে। তাতে দেখা গেল লেখচিত্রটা এরকম এসছে, তাতে দুটো বিন্দু বলেছে, এটা এ, তিনটে বিন্দু, ধরো এটা বি, এটা সি। এ বিন্দুতে নতি বলে দিয়েছে 30 ডিগ্রি, বি বিন্দুতে বলেছে 45 ডিগ্রি, সি তে বলেছে 60 ডিগ্রি। তাহলে তিনটে বিন্দুতে সরণ সময়ের নতি মানে হচ্ছে বেগ, সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে, dsdt। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি, তাহলে গড় বেগ মানে কি ডেল্টা ভি বাই ডেল্টা টি, সরি ডেল্টা এস বাই ডেল্টা টি, ভি অ্যাভারেজ। তাৎক্ষণিক বেগ মানে কি dsdt, dsdt মানে হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস। এটাকে এইভাবে ভি লিখতে পারো, লিখলেই হলো। সাধারণত তাৎক্ষণিক বেগ বার করার ক্ষেত্রে আমরা ট্যানজেন্ট বা স্লোপ ক্যালকুলেট করব, ট্যান থিটা ক্যালকুলেট করব। যেমন ভি এ কত, এ বিন্দুর বেগ কত, এ বিন্দুর বেগ মানে এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ বের হচ্ছে, তাহলে সেটা কত বেরোবে, ট্যান 30। dsdt মানে ট্যান থিটা, তাহলে সেটা কত 1/3। বি বিন্দুর বেগ কত, ট্যান 45 মানে 1।
সি বিন্দুর বেগ কত, মানে এগুলো প্রত্যেকটাই যদি নির্দিষ্ট বিন্দুর বেগ বলে সেটা তাৎক্ষণিক মান বোঝায় tan 60। দেখতে পাচ্ছি VA less than VB less than VC, মানে বেগটা ক্রমবর্ধমান, অর্থাৎ এখানে গাড়িটি বা কণাটি ত্বরণ নিয়ে গতিশীল। ওকে, আবার যদি এদিকে দিত আমাদের, তাহলে গড় বেগ যদি বলে তাহলে আমরা মোট সরণ বাই মোট সময় বার করব। গড় বেগের সূত্র হচ্ছে মোট সরণ বাই মোট সময়, সেটা আমাদের অঙ্ক করাবো যখন, তখন আমরা শিখে যাব। আমরা থিওরিটিক্যাল পার্টটা দেখি। আবার এদিকে দেয় যদি দূরত্ব, ডিসটেন্স, মানে দূরত্বকে আমরা ডি লিখবো না, ধরো লিখলেই হলো, এস দিয়ে লিখবো না, অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে কি, এটাকে তোমরা এক্স করে নেবে সবচেয়ে ভালো, তাহলে পার্থক্যটা বুঝতে হবে। তাহলে এটা dx ডেল্টা x ডেল্টা t, এটা dx dt, আর এটাকে দিলাম হচ্ছে s, ডিসটেন্সকে s দিয়ে লিখলাম, ডিসপ্লেসমেন্টকে সরণকে x দিয়ে লিখলাম, তাহলে দুটো পার্থক্য। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে নতি বেরোবে, সেই ক্ষেত্রে সেটা বেরোবে যে গড় দ্রুতি। তাহলে কি বেরোবে, ডেল্টা s বাই ডেল্টা t, নোটেশন গুলো শিখি। আর নতি বার করা মানে সব সময় তাৎক্ষণিক মান বার করা, ঠিক আছে। নতি যদি বার করি, যদি বলে সরণ সময়ের নতি মানে কি, তাৎক্ষণিক বেগ, দূরত্ব সময়ের নতি মানে কি, তাৎক্ষণিক দ্রুতি। মানে ds dt, মানে tan, যে পয়েন্টে তাৎক্ষণিক মানে অ্যাট হুইচ পয়েন্ট, কোন পয়েন্টে বার করছি সেটা আমাদের বলতে হবে। ওকে, তো এবার এই যে নতি, সেটা আবার দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক। এটা দিয়ে আজকে শেষ করব আলোচনা। তো নতিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা পজিটিভ স্লোপ এন্ড নেগেটিভ স্লোপ। তো নতিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। এর ক্ষেত্রে থিটাটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, এর ক্ষেত্রে থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ওকে, আর যদি x এর সাপেক্ষে পরিবর্তন y না হয়, তাহলে এই ক্ষেত্রে যেমন চারটি ছবি আঁকি, ধরো একটা গ্রাফ উপর দিকে গেছে, তাহলে এখানে স্পর্শক টানলাম, এটা ধরো xy দিয়ে দিকে, তাহলে এখানে থিটাটা কত, p বিন্দুর যে নতি বেরোলো, ওই বিন্দুতে যে নতি বেরোলো সেটা tan থিটা, সেখানে থিটাটা কি লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে tan থিটা বা m যেটা বেরোচ্ছে সেটা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ পজিটিভ স্লোপ। ধনাত্মক নতি কখন হবে, যদি লেখচিত্রটা উপর দিকে যায়, সহজ কথায়। আবার যদি গ্রাফটা এরকম হতো, স্পর্শক টানলাম, তাহলে সেটা দেখো ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণটা করেছেন থিটা, এটা কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তার মানে এখানে tan থিটাটা যেটা বেরোবে, মানে dy dx, যেটা tan থিটা মানে m বেরোবে, সেটা কিন্তু লেস দ্যান 0, মানে নেগেটিভ স্লোপ। কারণ থিটা 90 ডিগ্রি থেকে বড় হলে tan তো নেগেটিভ হয়। আবার যদি হয় লেখচিত্রটা এরকম, মানে x এর সাপেক্ষে y পরিবর্তনের হার কত, 0, x পাল্টালে y টা কনস্ট্যান্ট। y কনস্ট্যান্ট মানে কি, y পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে থিটা কত, প্যারালাল, মানে থিটা 0 ডিগ্রি, তাহলে m হচ্ছে 0, dy dx টা 0। তাহলে যে এখানে x এর সাপেক্ষে পরিবর্তন, y পরিবর্তন, তাহলে এখানে tan থিটা dy dx বা m সেটা হচ্ছে 0। তাহলে নতির মান 0 মানে কি, সেখানে x এর সাপেক্ষে y টা পরিবর্তন হচ্ছে না। আবার যদি এরকম হয়, নাইনটি ডিগ্রি, তাহলে হচ্ছে tan 90 ইনফাইনাইট, অসীম স্লোপ। মানে x এর মান যদি কনস্ট্যান্ট হয়, মানে y, সেই ক্ষেত্রে এরকম যদি গ্রাফ হয়, সেই ক্ষেত্রে স্লোপটা হচ্ছে dy dx হচ্ছে ইনফাইনাইট।
ঠিক আছে, আমাদের এই দুটো সবচেয়ে কাজে লাগবে, পজিটিভ স্লোপ আর নেগেটিভ স্লোপ, আর এটাও কাজে লাগবে। এটা খুব একটা কাজে লাগে না, আমাদের এই তিনটে যেন খেয়াল থাকে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান যদি বাড়ে তাহলে পজিটিভ স্লোপ, এক্স এর সাপেক্ষে ওয়াই যদি কমে নেগেটিভ স্লোপ, এক্স এর সাপেক্ষে ওয়াই কনস্ট্যান্ট থাকলে হচ্ছে জিরো স্লোপ, স্লোপ অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো, স্লোপের ভ্যালুও জিরো। ঠিক আছে, তো এই ছবিগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমাদের যেটা কাজ হলো তোমরা থিওরির অংশটা যতটা করালাম ভালো করে দেখো, আর ছবিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। স্লোপটা খুব গুরুত্বপূর্ণ এখানে, আর ওদিকে আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, একমাত্রিক, এগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। আর এরপরের দিন আমরা পরবর্তী অংশ স্লোপ, তাহলে আমরা কি শিখলাম? সরল সময়ে যদি স্লোপ বার করি সেটা তাৎক্ষণিক বেগ বা বেগ বেরোচ্ছে, দূরত্ব সময়ের ক্ষেত্রে স্লোপটা কি বেরোচ্ছে? দ্রুতি বা স্পিড। আর স্পিড হলো দ্রুতি আর ভেলোসিটি হচ্ছে বেগ। এটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের হার বেগ, সময়ের সাপেক্ষে দূরত্বের হার দ্রুতি। ঠিক আছে, এই দুটো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, তাই বলে রাখলাম। আর স্লোপ দু রকম হতে পারে, এক্স এর সাপেক্ষে যদি এদিকে সময় থাকে তাহলে এদিকে বেগ বা সরণ থাকতে পারে। তো আমরা যত লেখচিত্র আঁকবো সাধারণত এক্স অক্ষটাকে সময় ধরে নিয়ে আঁকবো। ঠিক আছে, সময় কখনো নেগেটিভ দিকে যাবে না, মানে গ্রাফটা, আমাদের গ্রাফ কখনো এই সাইডে দেখবে না, মানে সময় নেগেটিভ হতে পারে না। মানে এরকম একটা তোমাকে গ্রাফ দিল, এদিকে ওয়াই, এদিকে বললাম টি, এদিকে সরণ, এটা কখনো সম্ভব না। কেন? সময় কখনো নেগেটিভ দিকে যায় না, সময় সবসময় পজিটিভ দিকে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। শিখবো আমরা আস্তে আস্তে, প্রথম ক্লাস করালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, বিষয়গুলো বুঝবে ভালো করে, আর কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো, স্লোপের কনসেপ্টটা যেন খুব ক্লিয়ার হয়। আমি আমার দিক থেকে যতটা বলার চেষ্টা করেছি, তোমরা ভালো করে পড়বে, আর তোমরা যে যা বই ফলো করছো সেটা করবে, কোনো অসুবিধা নেই। আর বারবার বলছি, স্লোপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা পরের দিন এখান থেকে আমরা লেখচিত্রে যাব, আমাদের অধ্যায়ে লেখচিত্র আছে, অনেক সূত্র শিখতে হবে যেগুলো তোমরা ক্লাস 9-এও শিখে আসছো একবার, নতুন করে নতুনভাবে শিখতে হবে। মেইনলি আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলজটা এখানে নতুন আমরা শিখব। আমি সামনের দিন ওই বিষয়ে আলোচনা করব, ম্যাথমেটিক্যাল যে টুলসগুলো আছে যেগুলো আমরা ফিজিক্স অ্যাপ্লাই করব, অন্তর্কলজ এবং আমাদের অবকলন আর সমাকলন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এই দুটো সম্পর্কে একটু আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে বিষয়গুলো শিখে নেওয়ার চেষ্টা করো। আর তোমরা যদি মনে করো অন্য কোনো অধ্যায় দেখতে চাও, আমার চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ের অসংখ্য ভিডিও দেওয়া আছে। একমাত্রিক গতির ভিডিও খুব একটা ছিল না, তৈরি করা হয়নি, আর বাদ বাকি সব কম বেশি অধ্যায়ের সব কিছুতেই ভালো করে করিয়ে দেওয়া আছে, তোমরা দেখতেই পারো। তো আমি এখানে এটাই চ্যাপ্টারটাই শুরু করলাম আজকে। ঠিক আছে, আর হ্যাঁ, প্রথম যেটা মাত্রা, যে চ্যাপ্টারটা প্রথমে আছে পরিমাপ, সেটা আমার করানো নেই, ওটা আমি কিছুদিন পর করাবো। ওটা খুব সহজ চ্যাপ্টার, মেনলি প্র্যাকটিক্যাল বেসড। তো ওটা আমি চাইছি স্কুল খুললে, তোমাদের এখন স্কুল শুরু হবে, প্র্যাকটিক্যাল যখন করবে ওখানে আমরা কোনো প্র্যাকটিক্যাল করতে কীভাবে এরর হয়, কী কী ত্রুটি আসে পরীক্ষা করতে গেলে, সেগুলো আমাদের শিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু ইনস্ট্রুমেন্ট শিখবো আমরা, স্লাইড ক্যালিপার, স্ক্রু গেজ, স্পিরোমিটার, এগুলো আমাদের শিখতে হয় প্রথমে। তো সেগুলো নিয়ে আলোচনা করা হবে, সেখান থেকে ত্রুটি আসে, কি করে প্র্যাকটিক্যালটা করতে হয়, আমি সেগুলো অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকের আলোচনা এখানে শেষ করলাম। প্রথম থেকে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো।